বাংলাদেশ ব্যাংকের আগুনের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন, 5 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। নাশকতা কিনা খতিয়ে দেখা হবে জানালেন অর্থ প্রতিমন্ত্রী। পশ্চিমবঙ্গকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভাববেন জানিয়েছেন মমতা ব্যানার্জি। বলছেন, তিস্তা চুক্তিকে কেন্দ্র করে কিছুই জানায়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শেষ পর্বের সব পরীক্ষা স্থগিত হওয়ায় বিপাকে হাজারো শিক্ষার্থী। বাড়ছে সেশন জটের ঝুঁকি। ইতিবাচক উদ্যোগ নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। নারায়ণগঞ্জের গোধনাইলে ওয়াসার পানির তীব্র সংকট। যৎসামান্য মিললেও তা নোংরা ও দুর্গন্ধযুক্ত। অভিযোগ করলেও ভ্রুক্ষেপ নেই ওয়াসার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, শুরুতেই কিছু জাতীয় খবর দেখে নেব। ময়মনসিংহের ভালুকায় শেরপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে একই পরিবারের 5 জন সহ নিহত হয়েছেন 10 জন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। সংস্কারের জন্য কেটে রাখা রাস্তায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হারুন রশিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বোন, দুলাভাই ও 3 ভাগ্নেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন রোকসানা। মোবাইল ফোনে খবর পেয়ে প্রিয়জনদের এক নজর দেখার জন্য ছুটে আসেন তিনি। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক শেরপুরের দিকে যাচ্ছিল। শুক্রবার ভোর রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় মেহেরা এলাকায় সংস্কারের জন্য কেটে রাখা রাস্তায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা বেশ কয়েকজন যাত্রী সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই 9 জন নিহত ও 3 জন আহত হন। 2 জন লোক জীবিত বার করছিলাম এই বস্তার নিচে। তো নেই, এই 2 জনে বলছে যে আমরা শেরপুর যাবো, শেরপুরের উদ্দেশ্যেই তারা গাড়ি পায় না দেখে গাড়ির ছাদ উঠাইছে। রং সাইডে ড্রাইভারটা আসছে, একটা গর্ত ছিল রাস্তার মধ্যে, একটা সংস্কার কাজ চলতেছে, গর্তের মধ্যে বেরা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ পুলিশের কাছে হস্তান্তর এবং আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এসে দেখতে পাই যে আহত লোকজন এখানে পড়ে আছে। আহতদেরকে উদ্ধার করে তাড়াতাড়ি হাসপাতালে প্রেরণ করে এবং যারা নিচে চাপা পড়ার অবস্থায় ছিল তাদেরকে উদ্ধার করেও আমি হস্তান্তর করার চেষ্টা করি। নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। যারা মারা গেছে তাদের শনাক্ত করছি এবং ইতিমধ্যে তালিকা প্রায় সমাপ্তির পথে নিয়ে তাদের পৌঁছানো, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করব। নিহতদের মধ্যে 3 শিশু, 3 জন নারী ও 4 জন পুরুষ। এদের মধ্যে একই পরিবারের 5 জনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়, 2 জনের সদর উপজেলায় এবং 1 জনের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি এলাকায়। সময় সংবাদ, ময়মনসিংহ। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হারুন। ময়মনসিংহের ভালুকার মেহেরাবাড়িতে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় নিহত 10 জনের মধ্যে 8 জনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করতে পেরেছে পুলিশ। এর মধ্যে 5 জন হচ্ছে একই পরিবারের, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দাদরা গ্রামে তাদের বাড়ি। আরও 2 জন রয়েছেন ময়মনসিংহ সদর উপজেলার এবং 1 জন রয়েছেন শেরপুরের নালিতাবাড়ি উপজেলার। নিহতদের লাশ ভালুকা থানায় রাখা হয়েছে এবং সেখানে সুরতহাল রিপোর্ট শেষে সেই লাশগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং এরপর পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ খলিলুর রহমান তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এটার কারণ অনুসন্ধান চেষ্টা করছেন। এবং জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদ খানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে খুব দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে আমরা জানতে পেরেছি এবং জেলা প্রশাসন থেকে যারা হতাহত হয়েছে তাদের পরিবারদের আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন। আর এই মুহূর্তে ঘটনাস্থলের অবস্থা হচ্ছে যে ট্রাকটি উল্টে গিয়েছিল, সেই ট্রাকটিকে রেকারের মাধ্যমে এখন সোজা করা হয়েছে এবং এটিকে ভালুকা থানায় নিয়ে যাওয়া হবে এবং যে সিমেন্টের বস্তাগুলো এখন এলোমেলো রয়েছে, লেবাররাও আছেন,
তারা কিছুক্ষণের মধ্যে এই সিমেন্ট তারা এই সিমেন্টের বস্তাগুলো থেকে উঠিয়ে এখান থেকে নিয়ে যাবেন এবং কিছুক্ষণ আগে র্যাব সদস্যরাও এখানে এসেছে ঘটনা পরিদর্শনের জন্য এবং সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত যে 10 জন নিহত হয়েছিল 10 জনের মধ্যে 8 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং 2 জনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ট্রাকটি ঢাকা থেকে সিমেন্ট নিয়ে শেরপুর যাচ্ছিল এবং শেরপুর শহরেই একটি বাসার কাজে সিমেন্ট নিয়ে যাচ্ছিল, এটি নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে আসলে এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভালুকা থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, ময়মনসিংহের ভালুকায় ট্রাক উল্টে 10 জন নিহত হয়েছেন আর সে খবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। চলে যাচ্ছি পরের খবরে। সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে 2টি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়ির ভেতর থেকে থেমে থেমে গুলি ও বিস্ফোরকের শব্দ পাওয়া যাচ্ছে। পুলিশ জানায় গতকাল রাতে তথ্য পেয়ে ওই বাড়ির চারদিকে অবস্থান নেয় তারা। এ সময় বাড়ির ভেতর থেকে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে বাড়িতে জঙ্গি আছে বলে নিশ্চিত হয় পুলিশ। এ সময় বাড়িটির আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। বাড়ি দুটি ঘিরে রেখেছে কয়েকশো পুলিশ। ঢাকা থেকে সোয়াত টিম ও কাউন্টার টেরোরিজম সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গত 8 মার্চ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও 15 মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা খুঁজে পাওয়ার পর আজ সিলেটে জঙ্গিদের সন্ধান পেল পুলিশ। ভিতরে জঙ্গি যাতে আছে এটা আমরা কনফার্ম মোটামুটি। এখন আমরা হেলার দিয়ে মাইক দিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে আত্মসমর্পণের সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি এবং পরবর্তীতে ধাপে ধাপে আমরা এটা অভিযান চালাবো। এখানে আমরা 2টো বাড়ি ঘেরাও করে রেখেছি। অন্য বাসিন্দা যারা আছে আমরা সামনের বিল্ডিং এ যারা আছে তাদেরকে ইভাকুয়েট করেছি, চেষ্টা করছি। আর মূল বিল্ডিং এ যেখানে ওরা আছে ওখান থেকেও আমরা চেষ্টা করছি সরানো। দর্শক, সিলেটে জঙ্গি আস্তানার সন্দেহে 2টি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির ভেতর থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আহাদ। হ্যাঁ ইমতিয়াজ, আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে সোয়াত আসার পরেই মূলত তারা মূল অভিযানে যাবেন এবং এর আগ পর্যন্ত তারা চেষ্টা করবেন এবং এই এলাকায় যে স্থানীয় বাসিন্দা আছেন তাদেরকে তারা নিরাপদে সেই স্থান থেকে তারা সরিয়ে দেওয়ার তারা চেষ্টা করবেন। এবং কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম যে এই ভিতরে যারা আটকা আছেন এরকম একটি বেসরকারি কোম্পানির 2 জন কর্মকর্তা এখানে এসেছেন এবং তারা বলেছেন যে ভিতরে তাদের 2 জন কলিগ আটকা আছেন এবং তিনি তার পরিবার সহ থাকতেন এবং তার মেয়ে তার স্ত্রী সহ তিনি আটকে আছেন এবং তাদেরকে ফোন করে বলেছেন যে ভিতরে কি হচ্ছে এবং বাইরে কি হচ্ছে তারা জানেন না, যে তাদেরকে খবর দেওয়ার জন্য। এবং তিনি সকাল 8টা পর্যন্ত তাদের সাথে কথা বলতে পেরেছেন। এবং সবশেষ যেমনটি বলবো যে আমরা এখন যেমনটি জেনেছি যে যারা এই বাসাটি ভাড়া নিয়েছিল গত জানুয়ারি মাসে কাউসার আহমেদ নামে একজন ব্যক্তি, তিনি তার স্ত্রী পরিচয় আরেকজন মজিনা নামে আরেকজন মহিলাকে নিয়ে তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এই বাসাটি ভাড়া নিয়েছিল এবং তারাই মূলত পুলিশের এখনো পর্যন্ত যেটি ধারণা যে এই পরিবারটি মূলত জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত এবং সোয়াত টিম আসার পরেই তারা তাদেরকে আটক করতে সক্ষম হবেন এবং তারা চেষ্টা করছেন যে যতটা প্রাণহানি না ঘটিয়ে তাদেরকে আটক করা যায় এমনটি তারা আমাদেরকে বলেছেন। এবং এই এলাকার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এসে ভিড় করছে, কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা সরে যাচ্ছে না। আবার কিছুক্ষণ পর তারা আবার এখানে এসে আবার ভিড় করছেন এবং এলাকার যে স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা অনেকটা উৎকণ্ঠার মধ্যে আছেন। কিন্তু পুলিশ বলছে যে এলাকাবাসী এখনো পর্যন্ত নিরাপদ এবং ভিতরে যে গুলি হচ্ছে সেগুলো ভিতরের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, কিন্তু বাইরে সেই গুলিগুলো এখনো জঙ্গিরা বের করতে পারছে না। ইমতিয়াজ। দর্শক, সিলেটে জঙ্গি আস্তানার সন্দেহে 2টি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির ভেতর থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ। আর সেই খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ। চলে যাচ্ছি পরের খবরে। ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত প্রাক্তন স্বামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করে। আজই তাকে ঢাকা নিম্ন আদালতে তোলার কথা রয়েছে। গত 16 তারিখ আরিফার বাসায় গিয়ে মাত্র কয়েক মিনিট সময়ের মধ্যে তাকে হত্যা করে রবিন পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পরপরই আরিফার স্বজনরা জানান রবিন মাদকাসক্ত ছিল। মাঝে মাঝে আরিফার উপর নির্যাতনও চালাতো। এরই জের ধরে 6 মাস আগে রবিনকে তালাক দেয় আরিফা। আরিফাকে আবারও সংসারে ফিরিয়ে নিতে ক্রমাগত হুমকি দিয়ে আসছিল রবিন। এ ব্যাপারে রাজধানী কলাবাগান থানায় একটি জিডিও করেছিল আরিফা।
নিহত আরিফুন্নেসা আরিফা যমুনা ব্যাংকের মতিঝিল শাখার মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের এনএক্স ভবনে আগুনের ঘটনায় অভ্যন্তরীণ কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। ঘটনা তদন্তে আলাদা দুটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংক। গতরাত 9:30টায় লাগা এই আগুনে পুড়ে গেছে ভবনের 14 তলার একটি অংশ। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে বাংলাদেশ ব্যাংকের 30 তলা ভবনের 14 তলায় বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এবং ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও মধ্যরাতে ভবন থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানান। দক্ষিণ পূর্ব কর্নারে আগুনের সূত্রপাত ছিল আমরা দেখেছি। এখানে রুমের এক সাইডে একটা কর্নারে প্রায় 10 থেকে 15% জায়গাটা পুড়ে গিয়েছে। কিছু ইউপিএস আছে, কিছু ইলেকট্রিক্যাল কানেকশন হতে পারে। এগুলো তদন্ত করে বলতে পারবো কি অবস্থা। অলরেডি 5 সদস্য কমিটি করেছি আমরা। 5 ওয়ার্কিং ডে এর মধ্যে আমরা অবশ্যই এখানে তদন্ত রিপোর্টে জমা দেব। আসলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মতিঝিল সহ আশপাশের এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসেন অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, গভর্নর, পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ব্যাংকের নির্বাহী পরিচালক তদন্ত কমিটির মাধ্যমে আগুন লাগার ঘটনার কারণ উদ্ঘাটনের আশ্বাস দেন। আগুনের উৎস কোথায় বা কিভাবে সেটা এই মুহূর্তে কিছু বলা যাবে না, তবে আমরা প্রাথমিকভাবে অনুমান করছি যে আমাদের ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি। আমুদ জামাল সাহেব নির্বাহী পরিচালক মহোদয়ের নেতৃত্বে 3 সদস্য কমিটি করা হয়েছে এবং এটা 28 তারিখের মধ্যে ওনারা রিপোর্ট দিবেন। এদিকে বাংলাদেশ ব্যাংকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা এবং এই অগ্নিকাণ্ডের সঙ্গে অভ্যন্তরীণ কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। বারবার কাকতালীয় হোক বা যেই হোক এটা হওয়া সঠিক নয়, তবে অভ্যন্তরীণ কোনো কিছু আছে কিনা এইটা আমার দেখা প্রয়োজন। আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি না যে বাইরের কেউ এখন ষড়যন্ত্র করেছে। কেন একবার দুবার এটা হলো, আমরা সিরিয়াস না দেখলে আমরা দায়ী হব। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের এইসব ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের কথা জানিয়েছেন তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনার নাশকতা কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। সময় সংবাদকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য সংগৃহীত থাকায় এই ঘটনায় খুব বেশি ক্ষতির আশঙ্কা নেই। বাংলাদেশ ব্যাংকের আজকাল কাগজপত্র থাকলেও সবই কম্পিউটারে চলে যায় এবং কম্পিউটার থেকে ডিস্কগুলোকে সেফ একটা জায়গায় রাখা হয়। কাজেই এই আগুনের ফলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে ওই রকমের কোনো ক্ষতি হয়েছে বলে মনে করি না। আসবাবপত্রের ক্ষতি হতে পারে। আমরা এটাও চাচ্ছি যে বের হোক, সব জানা যাক। যদি সেরকম কিছু হয় তাহলে তো দেখতেই হবে যে যদি ষড়যন্ত্র হয় তাহলে বের করতে হবে। তবে ইট মাস্ট বি ফলোড বাই অ্যাকশন। অ্যাকশন মানে তদন্ত আর কি। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ। দর্শক, আপনারা জানেন যে গতকাল রাতে বাংলাদেশ ব্যাংকের ভবনের ভিতরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরপরই কিন্তু দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এবং অন্যটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তো যতটুকু আমরা জানতে পেরেছি সকাল থেকে এখানে অপেক্ষা করার পর যে দুটি তদন্ত দলের সদস্যদের এখানে আসার কথা রয়েছে এবং তারা আসলে যেই জায়গাটি পুড়ে গিয়েছে বা যেই জায়গাটি আগুন লেগেছে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি পরিমাণ জিনিসপত্র সেখানে পুড়ে গিয়েছে সেটি দেখার কথা রয়েছে। এছাড়া আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আপনারা সবাই জানেন যে আজকে শুক্রবার, বন্ধের দিন। এই বন্ধের দিন থাকা সত্ত্বেও কিন্তু বৈদেশিক মুদ্রানীতি যে বিভাগটিতে আগুন লেগেছে সেই বিভাগের কর্মকর্তারা কিন্তু এখানে আসছেন এবং বলা চলে এক প্রকারের যে অঘোষিত তাদের ছুটিটি ছিল, অনেকেই এই ছুটিটি কিন্তু না কাটিয়ে কিন্তু চলে আসছেন দেখতে যে তাদের আসলে যে জায়গাটিতে তারা কাজ করতো সেই জায়গাটির কি অবস্থা বা তাদের যে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল সেই কাগজপত্রটির এগুলো আছে কিনা বা কি অবস্থায় রয়েছে। ইতিমধ্যে আমরা সকাল থেকে দেখতে পেরেছি যে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা কিন্তু ব্যাংকের ভিতরে প্রবেশ করেছেন, যদিও আপনি জানেন নিরাপত্তার কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংকের ভিতরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ঘটনার পর থেকেই কিন্তু আসলে এখানকার যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ব্যাংকের নিরাপত্তা রক্ষীদের সাথে সাথে এখানে কিন্তু বিশেষ বাহিনী মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি সকাল থেকে যেখানে যে মতিঝিল বিভাগ রয়েছে, বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য র্যাব এবং অন্যান্য ফোর্সেস কিন্তু এখানে রয়েছেন এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। তবে আমরা বিভিন্নভাবে আসলে চেষ্টা করেছি যে ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছেন, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সাথে কথা বলার জন্য। তারা আমাদেরকে যেটি
জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত তারা বলতে পারছেন না যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম। তারা চেষ্টা করছেন আসলে যত তাড়াতাড়ি সম্ভব এটা আসলে বের করার জন্য। এছাড়া আপনাদের কিন্তু জানিয়ে রাখি যে আজকে শুক্রবার ছুটির দিন এবং কালকেও কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া পরের দিন কিন্তু 26শে মার্চের একটি সরকারি ছুটি রয়েছে, অর্থাৎ পরপর 3 দিন কিন্তু একটি বন্ধ রয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, তদন্ত কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলেছে, তারা কিন্তু এই ছুটির মধ্যে কাজ করবেন এবং সর্বশেষ আমরা যে তথ্যটি জানতে পেরেছি যে 28শে মার্চের মধ্যে অর্থাৎ 5 কর্মদিবসের মধ্যে তারা তাদের যে রিপোর্টটি আছে এই রিপোর্টটি তারা কিন্তু পেশ করবেন এবং সার্বিকভাবে সম্পূর্ণ সবকিছু কিন্তু তদারকি করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজে। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইমতিয়াজের কাছে। দর্শক, গতরাতে মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আগুনের ঘটনার পরবর্তী অবস্থা জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। চলে যাচ্ছে পরের খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে তিস্তা চুক্তি নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতার একটি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মমতা বলেন, পশ্চিমবঙ্গকে অগ্রাধিকার দিয়ে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ভাববেন। এ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বড় ধরনের শূন্যতা রয়েছে বলেও জানান তিনি। এ সময় মমতা বলেন, তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। তিস্তা ইস্যু নিয়ে আমি কোনো কথা আলোচনা করবো না। আচ্ছা, এটা আমার রাজ্যের স্বার্থে যা করার আমি তাই করবো। আমি অনেকবারই বলেছি, ওরা আমাদের না জানিয়ে নিজেরা ইচ্ছে মতো করে। আচ্ছা, রাজ্যকে আবার জানাবার প্রয়োজন পর্যন্ত মনে করে। কাজে আমার সাথে নিয়ে কোনো আলোচনা হয়নি, আমি এখন না জেনে কোনো কথা বলবো না। আমার সাথে পার্সোনাল রিলেশন খুব ভালো, রাজনৈতিক রিলেশনও ভালো। সুতরাং আমাদের যদি ভালো না হতো তাহলে কি ছিটমহলটা আমরা করে দিলাম 66 বছরে, যেটা হয়নি। সব তো পাওয়া যায় না। যেখানে আমার রাজ্যের স্বার্থ আছে সেখানে আমাকে রাজ্যকে একটু প্রায়োরিটি দিতে হবে, কারণ আমি যেহেতু এই জায়গাটা আছি, মানুষ তো আমাকে ধরবে না। আমি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না, বেইমানি করতে পারি না বাংলার স্বার্থে। কিন্তু যেখানে আমার পারবো এবং দুদেশেরই ভালো হবে সেটা আমি করে দেবো। আমি তো শুনেছি 25 মে নাকি এগ্রিমেন্ট সাইন হবে তিস্তা নিয়ে, আমি জানি না কিছু। তাহলে আপনারা আমায় 10 দিন, তাহলে আমি যদি বলি তাহলে আপনারা আমাকে 3 বার সিবিআই আমন্ত্রণ করেছে। না, আমি কিছু জানি না। আমি শুনেছি 25 মে নাকি বাংলাদেশে গিয়ে এগ্রিমেন্ট হবে তিস্তা নিয়ে। আমি জানি না, আমি শুনেছি, আমি কাগজে দেখেছি ওনারা আসছেন, আমি কিছু জানি না। আমি এখনো পর্যন্ত যখন আপনার এখানে স্টুডিওতে বসে আছি, আই ডু নট নো এ বি সি ডি অর 1 2 3 4 অর অ আ ক খ, আই ডোন্ট নো এনিথিং। আমি তো বললাম, আমি যখন এখানে বসে আপনার সাথে কথা বলছি, টিল নাও নো ইনফরমেশন, আমি কিছু জানি না। তোমরা সবকিছু রেডি করে আমায় যদি বলো স্ট্যাম্প মারার জন্য, সরি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোধনাইল এলাকায় গত 2 মাস ধরে ওয়াসার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দিনের অধিকাংশ সময় মিলছে না পানি, মাঝে মধ্যে সামান্য পানি এলেও তা ময়লা ও দুর্গন্ধযুক্ত। আর এসব নোংরা পানি ব্যবহার করে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। বিষয়টি বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সদর উপজেলার গোদনাইল ইউনিয়নটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই ওয়ার্ডের চৌধুরীবাড়ি, এনায়েতনগর, শান্তিনগর, সৈয়দপাড়া, আইলপাড়া, ভুইয়াপাড়া ও তাঁতখানা সহ বেশ কয়েকটি এলাকায় চলছে পানির হাহাকার। এলাকাবাসীর অভিযোগ, গত জানুয়ারির মাঝামাঝি থেকে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করছে ওয়াসা। আর এসব পানি ব্যবহার করে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। আগে আসতে একটু একটু, এখন একেবারেই আসে না। আমরা অনেক দূরে দূরে যাই পানি আনতে, রাতে 2-3 বাজে পানি লইতে যাই একটু পানি লই, বড় বড় কেচ্ছায় পুকায়ে চুলকানি, ডায়রিয়া, পাতলা ভার অনেক কিছু হয়ে গেছে বাচ্চাদের। আর আমরা এই পানি বাজে, আমরা তো বিল মাসে মাসে আমরা ঠিকই দিতেছি, তো পানিটা ভালো পানি আসে না কেন? স্থানীয়রা জানান, গত 2 সপ্তাহ ধরে ওয়াসার ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে মানবেতর জীবনযাপন করছেন নগরবাসী। 15 দিন যাবৎ আজকে একেবারেই পানি নেই, দুর্গন্ধ ময়লা পানিটা সহকারে নেই। কাউন্সিলরের কাছে বলছি, মানববন্ধন করছি, কিন্তু এর কোনো সুরা হইতেছে না। আমরা পানি চাই, আমাদের আর অন্য কোনো দাবি নাই। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, পানি সমস্যার কথা বারবার জানালেও এ ব্যাপারে নির্বিকার ওয়াসা কর্তৃপক্ষ। গণমাধ্যমের সামনেও কোনো কথা বলতে রাজি হননি নারায়ণগঞ্জ ওয়াসার নির্বাহী প্রকৌশলী। এই ওয়াসার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি বলছে যে এই পাম্পটা নাকি অকার্য, তারা পরিত্যক্ত ঘোষণা করছে। যদি পরিত্যক্ত হয়ে থাকে তাহলে এখান থেকে পানি কিভাবে এখন করতেছে? সিদ্ধিরগঞ্জের এই এলাকাটি নারায়ণগঞ্জ ওয়াসার আওতাভুক্ত হয় 1990 সালে। গত জানুয়ারির মাঝামাঝি থেকে ওয়াসার পানি সরবরাহের সমস্যা দেখা দেয়। মানবেতর জীবনযাপন করছেন এখানকার প্রায় 80,000 বাসিন্দা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। তিনি বলেন, এক্ষেত্রে একটি বাড়ি একটি খামারের মতো আরো বেশি প্রকল্প হাতে নেওয়ার চিন্তা করছে সরকার। গতকাল দুপুরে রাজধানী বনানীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নর্দান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নর্দার্ন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় 4 জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয় বিশ্ববিদ্যালয়টি। রাজধানী হোটেল সোনারগাঁয়ে শুরু হওয়া থাইল্যান্ড মেলা বেশ জমে উঠেছে। গত বুধবার শুরু হওয়া 4 দিনব্যাপী মেলায় থাইল্যান্ডের বিভিন্ন পণ্য নিয়ে স্টল সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। থাইল্যান্ড থেকে নিয়ে পণ্য মেলায় অংশ নিয়েছেন থাই ব্যবসায়ীরা। এছাড়া বাংলাদেশের বিভিন্ন শপিং মলে থাই পণ্য বিক্রি করার প্রতিষ্ঠানের স্টলও রয়েছে মেলাতে। শিশুদের বাহারি পোশাক, রং বেরঙের শোপিস, প্রসাধনী সামগ্রী, গৃহস্থলী পণ্য ও থাই ফলমূলে নজর কেড়েছে ক্রেতাদের। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 2 দিনব্যাপী পুরাতন বাইক মেলা। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, আপনি জানেন যে যানজটযুক্ত এই ঢাকা শহরে আসলে কর্মব্যস্ত মানুষের প্রথম চাহিদায় প্রথম পছন্দই হচ্ছে একটি বাইক। আর আমি এই মুহূর্তে ঠিক অবস্থান করছি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, যেখানে চলছে বাইক মেলা। তবে এই বাইকটিকে আপনি যদি দেখাই, এই মেলাটি একটু ভিন্ন ধরনের একটি মেলা, যেখানে আসলে সেকেন্ড হ্যান্ড যত বাইক আছে সেই বাইক নিয়ে আসলে এই মেলাটি আয়োজন করা হয়েছে। তো আমি আপনাকে যদি দেখাই এখানে যে এই বাইক মেলাতে মূলত আসলে বিভিন্ন ধরনের যারা সেল করতে চান, এখানেই .com তারা আয়োজন করেছে এই বাইক মেলাটি। তো এখানে আপনার বাইক সেলের একটি ব্যবস্থা তারা রেখেছেন। যারা বাইক সেল করবেন তারা এখানে এসে একটা প্ল্যাটফর্মে আসলে এসে তারা বাইক বিক্রি করতে পারবেন। এখানে বাইক প্রেমীদের সকাল থেকে আমি আনাগোনা দেখেছি। বাংলাদেশে আসলে মূলত এটি প্রথম একটি এমন ভিন্ন ধরনের একটি মেলা, যেখানে বাইক সেলাররা তারা সরাসরি এসে এখানে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে এসে তারা বাইক সেল করতে পারবেন। এবং এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। যারা বাইক কিনবেন তারা এখানে আসলে যন্ত্রপাতি পরীক্ষা করে নেওয়া এবং বিটিআর এর মাধ্যমে কাগজপত্র পরীক্ষা করে নেওয়ার সব ধরনের ব্যবস্থা তারা এখানে রেখেছেন। তো আমি এখানে যে একজন মূলত এখানে দায়িত্বে যিনি আছেন এই মেলার, তার সাথে একটু কথা বলতে চাই। তাদের মেলার আসলে মূল উদ্দেশ্য কি এবং বাংলাদেশে নতুন একটি এই ধরনের একটি ভিন্ন ধরনের একটি মেলা, তো সেই মেলা সম্পর্কে তার উদ্দেশ্য কি এবং কি বলতে চাই। জি ধন্যবাদ। জিনিসটা সেটা হচ্ছে যে প্রথমত এখানে .com বিং এন অনলাইন মার্কেট প্লেস, আমরা যেটা করি যে অনেক সব ধরনের পুরনো মোটর বাইক নিয়ে আমরা বেচা কেনার কাজ করি। তো ইউজারদের যে একটা ফিজিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমরা আসলে সেই জিনিসটারই একটা রেপ্লিকেট করেছি আমাদের এই ইভেন্টে। এখানে যতগুলো বাইক আছে এবং বাংলাদেশে এটা প্রথমবারের মতো সেকেন্ড হ্যান্ড মোটর বাইক নিয়ে এরকম একটা আয়োজন। এখানে প্রায় 200-র মতো মোটর বাইক সেকেন্ড হ্যান্ড, যেগুলো আপনার প্লেস করা হবে বেচা কেনার জন্য। এবং এটা ছাড়াও এখান থেকে কেউ যদি কোনো ক্রেতা চায় পারফরমেন্স চেক করে নিতে যে বাইকটা কি অবস্থায় আছে, সেটাও আমাদের ব্যবস্থা আছে। দর্শক, রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 2 দিনব্যাপী পুরাতন বাইক মেলা। সেই খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মামুন আবদুল্লাহ। আবারও জানিয়ে দিচ্ছি সময়ের বাণিজ্যের শিরোনামগুলি। বাংলাদেশ ব্যাংকের আগুনের ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন, 5 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। নাশকতা কিনা খতিয়ে দেখা হবে, জানালেন অর্থ প্রতিমন্ত্রী। পশ্চিমবঙ্গকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভাববেন, জানিয়েছেন মমতা ব্যানার্জি। বলছেন, তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্র কিছুই জানায়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শেষ পর্বের সব পরীক্ষা স্থগিত হওয়ায় বিপাকে হাজারো শিক্ষার্থী। বাড়ছে সেশন জটের ঝুঁকি। ইতিবাচক উদ্যোগ নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। এবং নারায়ণগঞ্জের গোধনাইলে ওয়াসার পানির তীব্র সংকট, যৎসামান্য মিললেও তা নোংরা ও দুর্গন্ধযুক্ত। অভিযোগ করলেও ভ্রুক্ষেপ নেই ওয়াসার। এ ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।